আজ আমরা করবো হচ্ছে ঘর্ষণ, মানে হচ্ছে ফ্রিকশন। বলছে ঘর্ষণ জিনিসটা কি, আজকে ভাবো যে কোনো দুটো বস্তু থাকতে হবে, না দুটো জিনিস থাকতে হবে, একটা তলের রেসপেক্টে যদি কোনো বস্তু যদি গতিশীল হওয়ার চেষ্টা করে বা গতিশীল হয়, গতিশীল হওয়ার চেষ্টা করে বা গতিশীল হয়, তাহলে একটা তল অপর তলের গতির বিরুদ্ধে যে বাধা প্রদান করবে তাকেই বলবে ঘর্ষণ। কিরকম জিনিস, ধরো আজকে ধরো তুমি মেঝের উপর দিয়ে কোনো একটা ব্লককে তুমি ঠেলছো, কোনো একটা বস্তুকে ঠেলছো, এই ঠেলার ফলে এই যে ব্লকটা থাকবে, ধরো আজকে এরকম একটা আমি ব্লক ধরে নিচ্ছি, এটা ধরো আমার একটা তল রয়েছে, এখানে একটা ব্লক রয়েছে, ঠিক আছে, এই যে ব্লকটা রয়েছে, এই ব্লকটাকে ধরো আমি টানছি, ঠেলছি বা টানছি, এক বল দিয়ে টানছি, তাহলে ওর যে ঘর্ষণটা কাজ করবে কোথায় কাজ করবে, বলছে যে এই যে তলটা রয়েছে, এই যে তলটা রয়েছে, মানে যে রাস্তা বা তুমি মেঝে যা ইচ্ছা ধরো, সেইটা আর এদের যে সংযোগ রেখা, মানে এই যে যেটা কন্ট্যাক্ট হয়েছে সেখানে একটা কাজ করবে, এটাকে আমরা স্মল এফ দ্বারা ডিনোট করছি। স্মল এফটা মানে কি, ঘর্ষণ বল, ঘর্ষণ একটা বল, কিন্তু যে বাধা প্রদান করে সেটা, তার মানে কি একটি তলের সাপেক্ষে অপর একটি তল যদি গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে একটি তল অপর তলে গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল সাধারণত কি করছে, গতিটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তো বলছে ঘর্ষণটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, একটা হচ্ছে চল ঘর্ষণ। মানে কি, ধরো আজকে তুমি গেলে একটা লরি দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে প্রচন্ড জোরে ঠেলছো, লরিটাকে ঠেলছো মানে গিয়ে, কিন্তু তার সত্ত্বেও তো লরিটা সরছে না, এমন তো না যে তুমি বল প্রয়োগ করো, মানে তুমি বল প্রয়োগ করছো বাট তাও সরছে না। তার মানে কি, তুমি চেষ্টা করছো কি গতিশীল করার, বাট তার সত্ত্বেও গতিশীল হচ্ছে না, তার মানেও তো এটাই যে ওদের দুজনের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করছে, তুমি তার চেয়ে কম বলই প্রয়োগ করছো, তার জন্য তো সরছে না। না মানে তুমি এটা এরকম হচ্ছে যে আমি নিচে লিখছি, আমি কি কত বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি, কিন্তু ঘর্ষণ কত হচ্ছে, স্মল এফ প্রয়োগ করছে, মানে ক্যাপিটাল এফ ইজ লেস দেন টু স্মল এফ, বা বলতে পারি স্মল এফ ইজ গ্রেটার দেন টু ক্যাপিটাল এফ, মানে ঘর্ষণ বলটা বেশি আছে। তাহলে কি হচ্ছে, স্থির বস্তু মানে বস্তুটা এখন গতিশীল হয়নি, আজকে আমি কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করি, মানে হচ্ছে কোনো বস্তুতে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুর যদি গতির সৃষ্টি না হয়, তাহলে বস্তুও ওই তলের সংযোগ সহকারী রেখায় যে ঘর্ষণ ক্রিয়েট হয়েছিল তাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ। কিন্তু যদি বস্তুটা গতিশীল হতে আরম্ভ করে, লরিকে সরাতে পারবে না, তুমি একটা সাইকেল নিয়ে তো ফেলতেই পারো না, সাইকেল নিয়ে খেলা আরম্ভ করলে, তার মানে কি তুমি বেশি জোর প্রয়োগ করেছিলে, তার মানে তুমি যে এফটা প্রয়োগ করেছিলে সেটা স্মল এফ চেয়ে গ্রেটার দেন হয়েছিল, তবেই ঠিক চলতে আরম্ভ করছে। তাহলে কি চলঘর্ষণ মানে কি, যে বস্তু চলছে, মানে যে বস্তু মুভেবল, মানে যে বস্তু মুভ করছে সেই বস্তু যে ঘর্ষণ ফিল হচ্ছে সেটা হচ্ছে চলঘর্ষণ, আর স্থির বস্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ। এবার একটা জিনিস ভাবো, যে আজকে আমি ধরলাম কি একটা 5 বছরের বাচ্চাকে বললাম যে একটা ব্লক রয়েছে, ধরো ব্লকটা 50 কেজি ওজনের ব্লক রয়েছে, বললাম খেলতে, তো সাধারণত ওই বাচ্চাটার গায়ে অতটা জোর নেই, ও খেলতে পারবে না, বাট তোমাদেরকে বলা হয় যে ওই ব্লকটাকে ঠেলতে, তোমরা পারবে ব্লকটাকে ঠেলতে। তার মানেটা কি হচ্ছে, এই যে বাইরে থেকে যে প্রযুক্ত বল হচ্ছে, সেই প্রযুক্ত বলটা যদি পরিবর্তন করি তাহলে আমার ঘর্ষণটা কি হবে, যে আমি অতিক্রম করতে পারবো। তাহলে একটা বস্তুর ঘর্ষণ কিন্তু নির্দিষ্ট, ও একটা ম্যাক্সিমাম ভ্যালু প্রদান করতে পারে, তার চেয়ে বেশি প্রদান করতে পারে না। তুমি যদি বাইরের দিকে তার ঘর্ষণের চেয়ে বেশি বল প্রয়োগ করো তাহলে চলতে আরম্ভ করবে, যদি কম বল প্রয়োগ করো তাহলে সে চলবে না। কিন্তু এর মধ্যে একটা কন্ডিশন আসতে পারে, এফ ইকুয়াল টু স্মল এফ আসতে পারে, তো বাইরে থেকে প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান হয়ে গেছে, একে কি বলবো, এই কন্ডিশনটাকে বলবো হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল বা লিমিটিং ফ্রিকশন বলে থাকি আমরা। মানেটা কি, এটা হচ্ছে লিমিট, এর চেয়ে যদি সামান্য বেশি প্রয়োগ করো তাহলে কি হবে, সে গতিশীল হয়ে যাবে। ভালো করে ভাবো, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ যে মানের জন্য বা সর্বোচ্চ যে মানের পরে কোনো বস্তু চলঘর্ষণে কনভার্ট হয় তাকে বলে কি, সীমাস্থ ঘর্ষণ বল বা লিমিটিং ফ্রিকশন। জিনিসটা কি, আমরা কনসেপ্ট ওয়াইজ বুঝি যে আমরা এই যে প্রযুক্ত বল সেটা যদি ঘর্ষণ বলের চেয়ে কম হয় তাহলে সেটা স্থিত ঘর্ষণ, যদি বেশি হয় তাহলে সেটা চলঘর্ষণ, কিন্তু যখন ইকুয়াল হচ্ছে তখন সেটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। দেখো ইকুয়াল হয়ে গেছে, যে তোমাকে 10 নিউটন বল হচ্ছে ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে, আমি যদি 10.001 প্রয়োগ করি তাহলেও চলতে আরম্ভ করবে, মানে খুবই স্লোলি চলবে বাট চলবে, মানে 10 এর চেয়ে সামান্য বেশি দিলেও চলঘর্ষণে পড়ে যাবে। তাহলে যে 10টা হচ্ছে লিমিটিং ভ্যালু, সেটাই হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। এবার এই ঘর্ষণ বলটা কার উপর ডিপেন্ড করে সেটা ভাবা যায়। কিছুক্ষণ আগে যেমন আমরা বলেছি যে আজকে একটা সাইকেলের যতটা ঘর্ষণ বল আছে, একটা লরির তার চেয়ে ঘর্ষণ বল অনেক বেশি, কারণ লরিকে আমরা চাইলেও ঠেলতে পারছি না, অনেক বড় ব্লক, খুব ভারী ব্লক। তার মানে কি, ঘর্ষণটা তো ওজনের উপর ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে, বলছে বস্তুটা যদি এম ভরের বস্তু হয় তাহলে ওজন কত, এমজি। বস্তুটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কোনো বল প্রয়োগ করা হয়নি এর উপর প্রথমে,
তাহলে এর উপর প্রতিক্রিয়া বল কত হবে, উপর দিকে নর্মাল ফোর্স কত হবে n, এবং দুটো কি হবে n ইকুয়াল টু mg হবে, সমান তো হতেই হবে, না হলে তো হয় মানে সারফেস ভেঙে নিচে নেমে যেত অথবা সারফেস থেকে উপরে উঠে যেত যদি সমান না হতো। আমরা এটা দেখেছি যে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য ওই পাশের বলটা সমান হচ্ছে। এবার ঘর্ষণ কি বলছে, বলছে এই যে f স্মল m ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n, মানে ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য নর্মাল ফোর্স অফ দ্য বডি, মানে যে বডিটা আমরা কনসিডার করছি সেই বডিতে যে লম্ব বলটা কাজ করছে মানে n যে নর্মাল ফোর্সটা সেটা ফ্রিকশন ফোর্সের সঙ্গে সমান, বা বলতে গেলে f ইকুয়াল টু মিউ n। মিউ কি, ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনই হচ্ছে হলো মিউ। তাহলে f ইকুয়াল টু মিউ n, আবার কিছু ক্ষেত্রে যে ক্ষেত্রে আমার n ইকুয়াল টু mg হবে বসিয়ে দেবো যে f ইজ ইকুয়াল টু মিউ mg, যদি এরকম কন্ডিশন থাকে, ঠিক আছে। এবার এই কন্ডিশন কখন কখন চেঞ্জ হবে আমরা সেটা দেখবো, কিন্তু আমাদের তাহলে কি বলতে f ইজ ইকুয়াল টু মিউ n, তাহলে মিউ ডেফিনেশন কি হবে, মিউ ডেফিনেশন হবে f বাই n, তাই না। f হচ্ছে ফ্রিকশন আর n হচ্ছে নর্মাল ফোর্স, তাহলে নর্মাল ফোর্স সব ক্ষেত্রেই সমান হবে, তাহলে ফ্রিকশনটা চেঞ্জ হবে। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে একটা জিনিস আসবে, চল ঘর্ষণ গুণাঙ্ক বলেও একটা জিনিস আসবে। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কি, স্থিত ঘর্ষণ বল বাই তার নর্মাল ফোর্স, মানে এই যে মিউর ভ্যালুটা তো দুখানা হবে, একটা স্থিত ঘর্ষণের জন্য একটা চল ঘর্ষণের জন্য হবে। কারণ কি, এই যে স্মল এফ যেটা আছে স্থিত ঘর্ষণের জন্য যত হবে চল ঘর্ষণের জন্য তত হবে, নাও হতে পারে, অন্য কিছু হবে। কারণ কি এফ বাই এন, এফ তো দুটোর ক্ষেত্রে পেয়েছে, একটা স্থিত ঘর্ষণ এফ পেয়েছে, একটা চল ঘর্ষণ এফ পেয়েছে, তার মানে ঘর্ষণ গুণাঙ্ক দুই প্রকারের, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে আমার চল ঘর্ষণ গুণাঙ্ক। এবার তোমার কি কি জিনিস আছে সেটা একটু ভালো করে দেখি, আমাদের কিছু অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে হবে। এগুলো প্রথমে ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে করলাম, আর ঘর্ষণ জিনিসটা নিয়ে করলাম আমরা একটু কোনো একটা অঙ্ক দেখি, একটা ম্যাথ দেখে নিই, তাহলে একটু সুবিধা হবে। তারপরে আমরা আরেকটা বসি, এটা আমাদের বহু পরিচিত ম্যাথ, কপিকল, এখানে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটা আছে 2 কেজি, এটা আছে 5 কেজি, তা বেশি আছে এটা কম আছে। আর এই যে সারফেসটা আছে এখানে একটা মিউ আছে, মিউর ভ্যালু কত মিউ বলে দিচ্ছে ওরা, কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক বলবে অঙ্কে, এফ বলে না। মিউ ইকুয়াল টু ধরলাম 0.2, আর মিউর কোনো একক হবে না, কারণ হচ্ছে দুপাশেই দুটো বলের যেহেতু অনুপাত তার জন্য কোনো একক হবে না। মিউর ভ্যালু বলেছে 0.2, তাহলে আমাকে চেয়েছে কত, এই কত অ্যাক্সেলারেশন নিচে নামবে আর টান কত। দেখো ঘর্ষণ শুধুমাত্র এই তলে আছে, এখানে এটা ফ্রিলি ঝুলছে, ওকে, কিন্তু ফ্রিলি ঝুলে তাহলে এই বস্তুটার ক্ষেত্রে গতি কি বিচার হবে, এর নিচের দিকে কত 2 ইন্টু জি, মানে 2g হচ্ছে নিচে ওজন, ঠিক আছে, আর এর ওজন আছে হলো 5 আছে, আর এর উপরের দিকে কি আছে একটা নর্মাল ফোর্স আছে, তার জন্য ব্যালেন্স করে দিয়েছে, মানে উপর নিচে হতে দিচ্ছে যা হবে এদিকে দিকে যাবে, মানে এই যে এটা খুব এন আর এম যেমন সমান, এন ইকুয়াল টু এমজি, তো এখানে এম মানে হচ্ছে 5, তাহলে হচ্ছে যদি এটার বিচার করি, এটার গতি বিচার করি, তাহলে কি আসবে 2g মাইনাস টি ইকুয়াল টু 2a আসবে। এটার গতি বিচার করলে এতদিন আমাদের কি আসতো, টি ইকুয়াল টু আসতো কত 5a আসতো, মানে টি ইকুয়াল টু m a আসতো, তাই না, এমজি তো আর আসতো না। কিন্তু এখানে একটা ছোট্ট পরিবর্তন হওয়া শুরু করবে, ভালো করে দেখো, তুমি যেতে চাইছিলে ডান দিকে, ব্লকটা ডান দিকে সত্যি আরম্ভ করছে, কিন্তু ওকে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, ফ্রিকশন অলওয়েজ বিপরীত দিকে কাজ করে, যেদিকে মুভ হবে তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। আর যদি বলে কেন, বাধাই প্রদান করতে হয়। ঘর্ষণ কাকে বলে, একটা তল অপর তলে গতির বিরুদ্ধে যে বাধা প্রদান করবে, বাধা তো বিপরীত দিকেই প্রদানকে বলে না, যদি এদিকেই প্রদান করতে হয় ওদিকেই গতিশীল হতো, তাহলে বাধা কোথায় হতো, আরো এগাতে সাহায্য করছে, তাই না, তো ফ্রিকশন উল্টো দিকে কাজ করছে। তার মানে এখন তুমি টিতে টান দিচ্ছ কিন্তু সারফেসটা তোমাকে যেতে দিচ্ছে না, বলছে না আমি কিছুটা বল ব্রেক করবো না, আমি তোমাকে যেতে দেবো না, এরকম হচ্ছে একটা ব্যাপার। তাহলে কি হচ্ছে মাইনাস এফ হবে, কি মাইনাস এফ হচ্ছে, এর ক্ষেত্রে হচ্ছে না কারণ এ কিন্তু এই সারফেসে লেগে নেই, একদম ডাইরেক্ট ঝুলছে। তা এখানে টি এফ এর ভ্যালু কত, এফ ইকুয়াল টু মিউ এন লিখতে পারি, আবার এন মানে হচ্ছে 5g, মানে এখানে আমি পাশে লিখছি এফ ইকুয়াল টু মিউ এন, আর এন মানে হচ্ছে 5g, মানে mg যেটা, তার মানে হচ্ছে মিউ 5 মিউ জি, 5 মিউ জি, এখানে কত লিখলাম 5 মিউ জি ইকুয়াল টু 5, ওকে, ভালো কথা। এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন, দুটোকে এই করে দাও, যোগ করে দাও, 1 প্লাস 2 করে দাও, টি কেটে যাবে, এটা 2g মাইনাস 5 মিউ জি
ইকুয়াল টু 7, ভ্যালু বসাচ্ছি 2g মাইনাস 5 ইন্টু 0.2 ইন্টু জি 7, এটা করলে 1 হয়, 0.5 ইন্টু করলে 1 হয়, 1 থেকে এটা বাদ গেলে তাহলে করে যাচ্ছে 7a ইকুয়াল টু জি, কারণ নিচে হয়তো লেখা দেখা যাবে না, a ইকুয়াল টু জি বাই 7, জি এর ভ্যালু কত 9.8 বসাও বাই 7 করলে 1.4 আসছে, মানে অ্যাক্সেলারেশন কত আসছে তাহলে আমার 1.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাকে টান বের করতে দিয়েছে, যেমন একটাতে বসিয়ে দাও, তুমি যদি এটাতেও বসাও এই যে এই ইকুয়েশনে টান ইকুয়াল টু কত টি মাইনাস 5 ইন্টু 0.2 ইন্টু 9.8 ইকুয়াল টু 5 ইন্টু 1.1, ঠিক আছে, এটা হচ্ছে 1 9.8, তাহলে টি ইকুয়াল টু এখানে হচ্ছে হলো 5 7 প্লাস 9.8 16.8 নিউটন হচ্ছে, মানে টি এর ভ্যালু কত হচ্ছে, টি এর ভ্যালু হচ্ছে 16.8 নিউটন, আর তোমার অ্যাক্সেলারেশন কত হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড। মানে বোঝা গেল তো যে অঙ্কটা কিরকম ভাবে হচ্ছে, জাস্ট এই ফ্রিকশনটা কাজে লাগছে, এই ফ্রিকশন চ্যাপ্টারটা হচ্ছে আমার এখানেই কাজে লাগে। এবার দেখো যে আমরা যদি এই বস্তুটা এরকমভাবে কনসিডার করি, বস্তুটা নর্মাল ফোর্স এদিকে কাজ করে, এদিকে কাজ করে, এদিকে কাজ করে, এদিকে কাজ করছে, কারণ ফ্রিকশন ফোর্স, তাহলে আমরা যদি শুধু এই আঁকি যে, আর বস্তুটাকে ধরো তুমি একটু কোনা করে বল প্রয়োগ করে, এরকম বল প্রয়োগ করে, এই বল প্রয়োগ করে বস্তুটাকে মুভ করার চেষ্টা করছে, মানে বস্তুটাকে ঠেলে সরাতে চাইছে, তাহলে এদিকে কি কাজ করছে, এদিকে কাজ করছে এফ, এদিকে কাজ করছে এম, আর এরকম একটা দিকে রয়েছে হলো ধরে নিলাম আমি হচ্ছে বল এফ, ওকে, আর ধরছি যে এর সঙ্গে নর্মালের সঙ্গে অ্যাঙ্গেল করে বসে আছে ল্যাম্ডা, ল্যাম্ডা অ্যাঙ্গেল করেছে, কেন ল্যাম্ডা দিলাম, থিটাও দিতে পারতাম, অবশ্যই দিতে পারতাম, তোমাদের বইয়ের হিসাবে ল্যাম্ডা আছে তার জন্য ল্যাম্ডা দিচ্ছি, নাহলে থিটাও তো দিতে পারতাম, ঠিক আছে। তাহলে আমার এফ ইকুয়াল টু কি হবে, এফ ইকুয়াল টু হবে এফ সাইন এন, আর এন ইকুয়াল টু কত হবে, এন ইকুয়াল টু হবে এফ কস ল্যাম্ডা, তাই হচ্ছে মিউ কাকে বলে, মিউ বলে হচ্ছে এফ বাই এন কে, এফ বাই এফ এর জায়গায় মান বসাও ক্যাপিটাল এফ সাইন এটা বাই স্মল এফ কস, মানে হচ্ছে ট্যান ল্যাম্ডা, তাহলে মিউ ইকুয়াল টু কত হচ্ছে ট্যান ল্যাম্ডা। অ্যাকচুয়ালি ল্যাম্ডাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ, ঠিক আছে, ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ কাকে বলে, ঘর্ষণ কোণ বলে হচ্ছে, দেখো এফ বাই এন কেই ঘর্ষণ কোণ বলে, বা ঘুরিয়ে ফিরিয়ে মিউকেই ঘর্ষণ কোণ বলে, তুই বলি ঘর্ষণ বল ও লম্ব বলের অনুপাতকেই বলা হচ্ছে ঘর্ষণ কোণ, কত ল্যাম্ডা। ঘর্ষণ কোণে যদি ম্যাথ দেয় তাহলে মিউ ইকুয়াল টু এত, যদি কোনো জায়গায় বলে থাকে যে ঘর্ষণ কোণ হচ্ছে 60 ডিগ্রি, সেখানে তোমাকে বললো সেই তলের ঘর্ষণ গুণাঙ্ক কত, তাহলে মিউ ইকুয়াল টু tan 60 বসিয়ে দেবে, √3 হচ্ছে ভ্যালু, বা যা ভ্যালু বলো আমরা সেই হিসাবে বের করতে পারবো। এবার বলছে এই কোণকে কেন্দ্র করে তুমি যদি একটা শঙ্কু আঁকো, মানে কোণটাকে কেন্দ্র করে যদি একটা 3D শেপ আঁকো, কোণ মতো না, তাহলে যেটা হবে তাকে বলবে ঘর্ষণ শঙ্কু। তাহলে হচ্ছে ঘর্ষণ কোণকে কেন্দ্র করে যে শঙ্কু অঙ্কন করা হয় তাকে বলে ঘর্ষণ শঙ্কু। এগুলো ডেফিনেশন, মানে যেমন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, চল ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, তেমনি ঘর্ষণ কোণ কাকে বলে, ঘর্ষণ শঙ্কু কাকে বলে, এই টাইপের কাকে বলে কিছু আছে। আর তারপরে যেটা আছে সেটা বলছি, একটু ভালো করে বুঝবে। ধর এটা হচ্ছে নততল, নততলে কোণ হচ্ছে থিটা, নততল কাকে বলে, বলছে কোন তলকে ভূমির সঙ্গে একটু যদি কোণ করে রাখা হয়, একটা নির্দিষ্ট কোণ করে রাখা হয়, তাহলে তাকে নততল বলে। কোথায় দেখেছি আমরা, বিভিন্ন ধরো গাড়িতে, ধরো আজকে কোনো একটা গাড়ি উঠানো হচ্ছে, ধরো জায়গাটা যেভাবে ভ্যানে ওঠায়, বা ধরো একটা গাড়িতে মানে কি বলবো 4 চাকাতে তুমি ধরো বাইক উঠাচ্ছো, বাইকের সঙ্গে যেভাবে গাড়িগুলো আছে একটা এরকম তল পেতে না, ওপর থেকে নেমে যায়, কার্ভ করে নেমে যেতে পারে, সুবিধা হচ্ছে। এখানে একটা বস্তু রয়েছে, বস্তু কত আছে এম ভরের আছে, তার জন্য এমজি নিচে দিকে কাজ করবে। মাথায় কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, ওজন সর্বদা পৃথিবীর সারফেসের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, মানে পৃথিবীর সারফেস এই যে তল তার সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, সারফেসের দিকেই ক্রিয়া করবে। পৃথিবীর সারফেসের সঙ্গে ওজন ক্রিয়া করবে, যে সারফেসে আছে তার সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে না, কিন্তু প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল যে সারফেসে আছে তার সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে। মানে এটা কি লম্ব প্রতিক্রিয়া বল, এইভাবে ভালো এন ইকুয়াল টু এমজি হলো, মানে এন ইকুয়াল টু এমজি বলা যাবে না, কারণ হচ্ছে সারফেসটা যেহেতু বেঁকা আছে, তার লম্ব প্রতিক্রিয়া বল এই যে সারফেস, আমি যদি নাম দিই ও এ বি, লম্ব প্রতিক্রিয়া বল ও এর সাথে লম্ব থাকার চেষ্টা করবে, কারণ এটাই হচ্ছে নিয়ম। লম্ব প্রতিক্রিয়ার নিয়ম হচ্ছে যে তলে থাকবে তার সঙ্গে লম্ব হবে হবে,
কিন্তু ওজন সারা জীবন পৃথিবীর সঙ্গে মানে যে সারফেসে রাখবো সেই সারফেস না করে পৃথিবী মানে পৃথিবীতে যদি ধরি যে গ্রহটায় ধরবো তার সঙ্গে লম্ব হবে। পৃথিবীর তলটা কীরকম অবিতল, কিন্তু ও দেখো ওয়ে তলে রয়েছে, তার সত্ত্বেও অবিতলের লম্বভাবেই থাকবে বিকজ এটা পৃথিবীর তলের সঙ্গে রয়েছে। আমরা কি করলাম এই লম্বর সঙ্গে আরেকটা এরকম তল একটা কনসিডার করলাম, এটা ঠিক হবে, এটা জ্যামিতিকভাবে এটাও ঠিক হবে, আর তার সঙ্গে একটা লম্ব তল এটা, তাহলে এটা হচ্ছে আমার এমজি কস থিটা হচ্ছে, আর এটা হচ্ছে আমার এমজি সাইন থিটা। ওকে, বস্তুটা কী করবে, পড়ে যাওয়ার চেষ্টা করবে, তার জন্য এদিকে একটা ফ্রিকশন এদিকে কাজ করবে, ফ্রিকশন এদিকে কাজ করবে। ভালো করে দেখবে এই জিনিসগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে ছবিটা প্রথম থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথমে একটা এম ভরের বস্তুকে একটা থিটা কোণ বিশিষ্ট সমতলে রেখে দিয়েছি, তার ওজন কোণ দিয়ে কাজ করছে, তার লম্ব বল কোণ দিয়ে কাজ করছে, সেগুলো আমরা দেখলাম। এবার আমরা করলাম কি, এই যে থিটা উপাংশ বের করলাম ওজনের এ পাশে, এটা থিটা হলো এটাও থিটা, এমজি কস থিটা এমজি সাইন থিটা। যেহেতু ব্লকটা উপর থেকে নিচে পড়ার চেষ্টা করছে তার জন্য ওর এফ একটা বল কাজ করবে, ঠিক আছে, এফ ঘর্ষণ বল কাজ করবে। তো ভালোভাবে এফ ঘর্ষণ বল কাজ করবে, তাহলে এফ যদি ঘর্ষণ বল কাজ করে আর তার সত্ত্বেও যদি ব্লকটা স্থির থাকে, আমরা করছিলাম বিরামকোণ। বিরামকোণ জিনিসটা কি, অ্যাঙ্গেল অফ রিপোজ, মানে যে নততলে রাখা কোনো বস্তু সর্বোচ্চ যে কোণের জন্য নততলে স্থির থাকতে পারে তাকে বলে বিরামকোণ বা স্থির কোণ কেউ বলে দেয়, মানে ও স্থির থাকবে, মানে ওর মুভ হবে না। যদি মুভ না হয় তাহলে কী হওয়া উচিত, ফ্রিকশন বল ইকুয়াল টু এমজি সাইন থিটা হওয়া উচিত, হ্যাঁ কি না? কারণ কি উপরের দিকে ফ্রিকশন কাজ করছে, নিচের দিকে এমজি সাইন থিটাতে নামার চেষ্টা করছে, তাহলে এই দুটো বলকে সমান হওয়া উচিত, তবেই ও স্থির থাকবে। আবার ফ্রিকশনকে কি লিখি আমরা, মিউ এন আকারে লিখি, মিউ এন ইকুয়াল টু এমজি সাইন থিটা। আবার হিসাব করে দেখো এন এর ঠিক বিপরীত দিকে কি আছে, এন এর বিপরীত দিকে আছে এমজি কস থিটা, তাহলে এখান থেকে কি লিখবো, মিউ ইন্টু এমজি কস থিটা ইকুয়াল টু এমজি সাইন থিটা। এমজি কেটে যাবে, মিউ ইকুয়াল টু এসে যাবে কস সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে আমরা কি করলাম, অ্যাঙ্গেল অফ রিপোজ মানে হচ্ছে বিরামকোণকেও মিউ রেসপেক্টে লিখলাম। আবার এখানে কি বেরিয়েছিল, এখানে বেরিয়েছিল হচ্ছে মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে তোমার ঘর্ষণ কোণ, তুমি চাইলে বসিয়ে দিতে পারো ট্যান ল্যামডা ইকুয়াল টু ট্যান ল্যামডা ইকুয়াল টু দিতে পারো তোমার যদি চাও, অথবা বাই ডেফিনেশন হচ্ছে এটা। কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা যদি বুঝতে পারো পুরো ঘর্ষণ হয়ে যাবে। এই ডায়াগ্রাম বুঝতে পারলে, এই ডায়াগ্রামের উপরে সব কিছু আমাদের কী বুঝতে হবে, এই যে এমজি হলো এমজি সারা জীবন পৃথিবীতে আছে, পৃথিবীর সঙ্গে লম্বভাবে থাকবে, এন হচ্ছে যে সার্ফেসে থাকবে তার সঙ্গে লম্বভাবে থাকবে, এই টাইপের কনসেপ্ট বুঝলেই হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নেই। এইটুকু বুঝলে তারপরে বিপরীত দিকেরগুলোকে সমান করবো। কেন করবো, যেমন আমরা বলেছি বস্তুটা তো না নিচে নেমেছে, মানে এই তলটাকে ভেঙে না নিচে নেমেছে না উপরে উঠতে আরম্ভ করেছে, যদি না হয় তাহলে এর ওয়াই অক্ষ বরাবর সমস্ত বল সমান আছে, মানে সমান বা বিপরীতমুখী আছে, না উপরে নামছে না নিচে নামছে, তার মানে এক্স অক্ষ বরাবর সমস্ত বল সমান এবং বিপরীতমুখী আছে। তার জন্যই বললাম এন ইকুয়াল টু এমজি কস থিটা, মানে এটা ওয়াই অক্ষকে ডিনোট করছে, আর এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা এটা এক্স অক্ষকে ডিনোট করছে। এই হিসাবে কনসেপ্টটা নিয়ে আমরা পেলাম।